হঠাৎ করেই একদিন রাতের বেলা গুরনামের বাবা মাকে কে যেন খুন করে। গুরনাম সেখানে পৌঁছালে দুজন মানুষকে দেখতে পায়। বাবা মায়ের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে গুরনাম। সে একজনকে মেরেও ফেলে যে তার বাবা মাকে খুন করেছে। এরপর সে আস্তে আস্তে পুলিশের ইনফর্মার হয়ে ওঠে, কারণ তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি। একটা সময় গুরনাম ড্রাগস বিজনেসের মাফিয়াও হয়ে ওঠে, কিন্তু তার চোখের সামনে সবকিছুই অন্ধকার হয়ে ওঠে যখন সে জানতে পারে সে যাকে মেরেছে আর যাকে মারার জন্য খুঁজছে তারা কেউ আসলে তার বাবা মায়ের খুন করেনি। তার বাবা মাকে হত্যা করেছে অন্য একজন মানুষ। সেটা জানার পর এখন গুরনাম কি করবে? এমনই টুইস্ট আর সাসপেন্স নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ ক্যাট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। সাথে আছি আমি নুসরাত। গল্পের শুরু হয় 1990 সালের পাঞ্জাবের শিয়ালঘাড়কে দেখিয়ে, যেখানে আমরা কিছু সন্ত্রাসীকে দেখতে পাই যারা কিনা 26 জানুয়ারি কোনো একটা জায়গায় হামলার পরিকল্পনা করছে। হঠাৎ সেখানে পুলিশ হামলা করে এবং সন্ত্রাসীদের নেতাকে গুলি করে হত্যা করে, যা দেখে দলের বাকিরা সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে। হঠাৎ আমরা সেই সন্ত্রাসদের মধ্যে গুরনাম নামক এক ছেলেকে দেখতে পাই, যে সন্ত্রাসী দলের ছদ্মবেশে প্রবেশ করে তাদের ভরসার পাত্র হয়ে ওঠে। তবে বস্তুত গুরনাম সন্ত্রাসীদের সকল তথ্য পুলিশের কাছে হস্তান্তর করত, কারণ এই সন্ত্রাস দলই একসময় তার পিতামাতাকে হত্যা করেছিল। আর সেই হত্যার প্রতিশোধ নিতেই গুরনামের এত সব করা। তো প্রতিশোধ পূর্ণ হলে পুলিশ গুরনামকে তার পুরনো অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে বলে, যেখানে সে বাঁচবে ভিন্ন নামে, ভিন্ন এক পরিচয়। এরপর একটা সময় কেটে যায়। সিন শিফট হয় 2006 সালে, যেখানে আমরা গুরনামকে দেখতে পাই। সে আজ একজন মোটর মেকানিক। তার জীবন ভালোই কাটছিল। গুরনাম অনেক কষ্ট করে নিজের ছোট ভাই সানিকে পড়াশোনা করাচ্ছিল। সে সবসময় ভাইকে ভালো করে পড়াশোনার কথা বলতো। আজও তার ব্যতিক্রম হয়নি। গুরনাম তার ছোট ভাইকে পড়াশোনায় মনোযোগী হতে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার সানি কোথাও বের হয়ে পড়ে। নেক্সট দিনে আমরা দেখতে পাই কিছু লোক বর্ডার পার করে পাকিস্তানে যায় আর সেখান থেকে ড্রাগস কিনে ফিরে আসে। এরপর তারা সেই ড্রাগসগুলোকে পুরো পাঞ্জাবে বিক্রি করে। পুলিশ কিছু ড্রাগস পরীক্ষার জন্য হসপিটালে পাঠিয়ে দেয়, কিন্তু ডক্টর সেখানকার স্যাম্পল থেকে কিছুটা চুরি করে নিজের ব্যাগে রেখে দেয়, যেন সে বিক্রি করে কিছু টাকা পায়। এই এলাকার যতগুলো ড্রাগস আছে সেগুলো বিক্রির কাজ ম্যাম অলোক এবং প্রধান করে। তাদের নিজেদের এলাকা ভাগ করা আছে, আর সেই এলাকায় তারা নিজেদের ড্রাগগুলো সাপ্লাই করত। ম্যাম অলোক এবং প্রধানের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা চলছিল। ম্যাম অলোক এখানকার এমএলএ, কিন্তু প্রধানেরও পাওয়ার কম নয়। ম্যাম অলোকের এলাকায় প্রধানের একজন লোক ড্রাগ সেল করে ধরা পড়ে, এজন্যই লোকটিকে ম্যাম অলোকের লোকেরা ধরে মেরে ফেলে। এরপর একটা পার্টি দেখতে পাই, যেখানে স্টেজ পারফরমেন্স হচ্ছিল। তখন সানি তার গার্লফ্রেন্ডের সাথে আসে ড্রাগ সাপ্লাই করতে। সানির স্বপ্ন সে কানাডা যাবে। তার গার্লফ্রেন্ড সেহেরও কানাডায় যেতে চায়, তাই আরও অনেক টাকার প্রয়োজন। আর এজন্যই তারা দুজন মিলে ড্রাগ সাপ্লাই করে। ঠিক সে সময় প্রধান এবং ম্যাম অলোকের লোকজন ড্রাগ সেল করতে আসে। এই এলাকাটা ম্যাম অলোকের। এ কারণেই ম্যাম অলোকের লোকদের দেখে প্রধানের লোকেরা কারো কাছে ড্রাগ সেল করে না। ম্যাম অলোকের লোকেরা বুঝতে পারে আগে থেকেই কেউ এখানে ড্রাগ সাপ্লাই করছে। তারা প্রথমে প্রধানের লোকদেরকে সন্দেহ করে। দুই দলের মধ্যে এটা নিয়ে কথা কাচাকাচিও হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটা ক্লিয়ার হয় যে তাদের দুই দলের মধ্যে কেউ এখানে ড্রাগ সাপ্লাই করেনি। তারা সন্দেহ করে হয়তো অন্য কেউ এখানে এসে ড্রাগ সেল করছে। তারা একসাথে খুঁজতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি তারা সানি সম্পর্কে জানতে পায়। তারা সবাই মিলে সানিকে মারতে শুরু করে। সানিকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক সে সময় পুলিশ এসে তাদেরকে বাধা দেয় এবং সকলকে বন্দি করে দেয়। গুরনামের কানে যখন এই খবর পৌঁছায় তখন সে বেশ কষ্ট পায় এবং কষ্টের কারণেই সে সকলের সামনে নিজের ভাইকে কয়েকটা চড় থাপ্পড়ও মারে। অবশেষে গুরনাম নিজের ভাইকে মুক্ত করার জন্য উকিলের কাছে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। হঠাৎ গুরনাম টিভির মধ্যে সেই পুলিশ অফিসারকে দেখতে পায়, যে কিনা তার জীবন অতীতে পাল্টে দিয়েছিল। গুরনাম নিজের ছোট্ট ভাইকে মুক্ত করার জন্য সেই পুলিশ অর্থাৎ শেতাব সিং এর কাছে যায়। সবকিছু খুলে বলার পর শেতাব সিং তাকে জানায় সেই বিষয়টা দেখবে। পরবর্তী দৃশ্যে আমরা একটি বিয়ের সিন দেখতে পাই, যেখানে এমএলএ ম্যাডাম অলোক, এসপি এবং শেতাব সিং সহ অন্যান্য পুলিশ অফিসাররা ছিল। অনুষ্ঠানে শেতাব তার সহকর্মীদের সঙ্গে ড্রিঙ্কস করছিল, যা দেখে ম্যাডাম অলোক, এসপি সহ বাকিরা তাকে নিয়ে হাসাহাসি করে, যে বিষয়টি শেতাবের মাইন্ডে বেশ ভালোভাবে আঘাত করে। সেই অনুষ্ঠানে আমরা ম্যাডাম অলোকের প্রতিপক্ষ যজ্ঞে পারধানকেও দেখতে পাই।
শেতাব সিং প্রতিশোধ নেওয়ার জন্য যোগ্যী পারধানের সঙ্গে হাত মেলায়। সেই রাতে শেতাব গেরির বাড়িতে যায় এবং তাকে বলে, তুমি যদি ম্যাডাম অলোকের ড্রাগ ব্যবসার সকল কালো ধান্দার খবর পুলিশকে দিতে পারো তাহলে তোমার ভাই মুক্তি পাবে। নেক্সট সিনে আমরা আমাদের অতীতের একটি আন্দোলনকে দেখতে পাই, যেখানে এক ব্যক্তি হিন্দু এবং শিখ ধর্মের লোকদের একসঙ্গে থাকা নিয়ে ভাষণ দিচ্ছিল। সে আন্দোলনে গেরি অর্থাৎ গুরনামও ছিল, যার বয়স তখন কেবলমাত্র 16 বছর। আর সেই লোকটি ভাষণ দিচ্ছিল, সে ছিল গুরনামের পিতা। রাতে গুরনামের পিতা নিজের ক্ষেতে কাজ করতে যায়। গুরনামের মা খেতে তার স্বামীর জন্য খাবার নিয়ে যেতে থাকে। গুরনামও তার মায়ের সঙ্গে যাবে বলে ঠিক করে। দুই মা ছেলে যখন সাইকেলে করে ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছিল, ক্ষেতের প্রায় কাছাকাছি আসতে না আসতেই গুরনামের সাইকেলের চেন পড়ে যায়। তাই বাধ্য হয়ে গুরনামের মাকে একাই খাবার নিয়ে বাকিটা পথ হেঁটে যেতে হয়। গুরনাম যখন সাইকেলের চেইন ঠিক করছিল, তখন হঠাৎ করেই সে গুলির শব্দে ধরফরিয়ে ওঠে। দ্রুত খেতে যেতে যেতেই গুরনাম বালজিৎ সিং এবং মোস্তাক সিং নামক দুজন লোককে দেখতে পায়। তারা চলে যেতেই গুরনাম নিজের বাবা মায়ের কাছে যায়, যারা কিনা মৃত অবস্থায় পড়েছিল। পরদিন গুরনাম থানায় যায় এবং পুলিশকে জানায় মোস্তাক এবং বালজিৎ দুজনেই তার বাবা মায়ের খুনি। যদিও মোস্তাক এই সব কিছু অস্বীকার করে, তবুও পুলিশ তাকে জেলে ধরে। সেই রাতে যখন গুরনাম নিজের বাড়ির সামনে বসেছিল, তখন হঠাৎ সে মোস্তাককে দেখতে পায়। গুরনামের মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক করছিল, মোস্তাক এখানে কি করে? তারা তো জেলে থাকার কথা ছিল। মোস্তাকের সম্পর্কে গুরনাম তার মামার কাছে জানতে চাইলে তিনি জানান, এটাই পৃথিবীর নিয়ম। যার ক্ষমতা আর টাকা আছে তার অপরাধের পাল্লা মাপা হয় না। ক্ষমতা আর টাকার জোরে তারা সব বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। এসব শুনে গুরনামের বেশ রাগ হয়। তার পিতামাতার খুনি বুক ফুলে এভাবে রাস্তায় ঘুরে বেড়াতে পারে না। তাই পরদিন সে মোস্তাকের সঙ্গে দেখা করতে খেতে যায়। সেখানে গুরনাম নিজের পিতামাতার সম্পর্কে জিজ্ঞেস করতেই মোস্তাক তার সঙ্গে খারাপ বিহেভ করতে শুরু করে, এমনকি তাকে ধাক্কা মেরে ফেলেও দেয়, যার কারণে গুরনামের প্রচণ্ড রাগ উঠে যায়। আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখানেই মারতে মারতে এক পর্যায়ে হত্যা করে মোস্তাককে। এরপরে সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে, যেখানে আমরা শেতাব এবং চন্দন নামক আরেক পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা অলাককে ধরার পরিকল্পনা করছিল। আসলে তারা জানে ম্যাডাম অলোক কেমন মানুষ এবং তার যে ড্রাগের ব্যবসা আছে সেটাও জানে। অথচ সে নিজের ভয়ানক সত্য লুকিয়ে সকলের সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য বক্তৃতা দিয়ে যাচ্ছে। পরদিন শেতাব তাদের এই কাজে সহায়তা করার জন্য পুলিশকে সঙ্গ দিতে বলে। ববিতা এতে রাজি হয়ে যায়, কারণ সেও জানে ম্যাডাম অলোক কেমন মানুষ। পরের সিনে আমরা সানি সিং অর্থাৎ গুরনামের ছোট ভাই সানি জেল থেকে মুক্ত হতে দেখি, যে নিজের ভাইয়ের কারণেই জেল থেকে মুক্তি পেয়েছিল। সে তার ভাইকে জানায় 3 থেকে 4 দিনের জন্য সে বাহিরে একটা কাজে যাচ্ছে, তাই তাকে নিয়ে সে যেন চিন্তা না করে। পরবর্তীতে গুরনামের আমরা একটা পুলিশ ভ্যানে দেখি, যেখানে সে আসামি রূপে ছিল। গুরনামকে একটা জেলখানায় আসামি রূপে পাঠানো হয়। আসলে এই সব কিছু গুরনাম এবং পুলিশের প্ল্যান ছিল, কারণ এই জেলখানাতেই লাডি নামক আরেক আসামি আছে, যে কিনা ম্যাডাম অলোকের লোক। মূলত গুরনাম লাডির সঙ্গে খাতির করার জন্যই এই জেলখানায় এসেছে। সে রাতে যখন লাডি ওয়াশরুমে যাচ্ছিল, তখন তার উপর 2 জন লোক হামলা করে, যাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে লাডির হাতে সে লোক দুটো ছুরিকাঘাত করে, কিন্তু তখনই সেখানে গুরনাম চলে আসে এবং লাডিকে লোক দুটোর হাত থেকে রক্ষা করে। লোক দুটো তখন না পেরে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। আসলে এসবও ছিল পুলিশের প্ল্যান, যাতে করে গুরনামের সঙ্গে লাডির ভালো বন্ধুত্ব তৈরি হয়। তাদের প্ল্যান সাকসেসফুল হয়, কারণ লাডি নিজ থেকেই গুরনামের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। দেখতে দেখতে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায় এবং লাডি গুরনামকে বিশ্বাস করতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। গুরনাম ফিরে আসে বাড়িতে, কারণ তার এবং লাডির জামিন হয়ে গেছে। এরই মাঝে জেলে থাকতে একদিন লাডি তাকে নিজের জিম সম্পর্কে জানিয়েছিল, তাই গুরনাম ঠিক করে সেখানেই যাবে এবং লাডির সঙ্গে দেখা করবে। গুরনাম যখন লাডির জিমে যায়, তখন তাকে দেখে লাডি বেশ খুশি হয়। গুরনাম তাকে জানায় জেলে যাওয়ার কারণে তার পুরনো মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দিয়েছে। এখন গুরনামের কাছে কোনো কাজ নেই, যা শুনে লাডি নিজের ড্রাইভার হিসেবে গুরনামকে কাজে রাখে। সেই রাতে লাডি গুরনামকে একজন ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আস্তে আস্তে লাডি নিজের পরিচিত সকল ব্যক্তিদের সঙ্গেই গুরনামের সাক্ষাৎ করাতে থাকে। একদিন লাডি গুরনামকে শামশের নামক এক ব্যক্তির কাছে কাজের জন্য নিয়ে যায়। আসলে শামশের কাউকে কাজ দিলে আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেয়, কিন্তু লাডি তাকে জানায় গুরনাম তার বিশ্বস্ত বন্ধু, আর সে খুব সহজ সরল এবং ভালো মানুষ। এসব শুনে লাডির উপর ভরসা করে শামশের গুরনামকে কাছে রেখে দেয়। এরপর লাডি গুরনামকে নিজের আড্ডাখানায় নিয়ে যায়, যেখানে মুক্তিয়ার নামক একজন ব্যক্তি আসে এবং লাডিকে একটা ড্রাগের প্যাকেট দিয়ে চলে যায়।
রোজই এই ব্যক্তি লাজিকে এমন একটা প্যাকেট দিত। লাজি গুরনামকে জানায় মুক্তিয়ার অনেক ভালো ড্রাগ সাপ্লাই করে এবং সে এই কাজে পরিপক্ক। সেই ঘটনার পর থেকেই গুরনাম মুক্তিয়ারকে ফলো করা শুরু করে। জানতে পারে মুক্তিয়ারের সুইটি নামের একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, যাকে সে নায়িকা বানাবে বলে আশ্বাস দিয়েছে। আসলে লোকটা সুইটিকে পছন্দ করত। এরপর গুরনাম সুইটির বাড়ির সামনে হিরো নামক একটা ছেলে এবং তার বন্ধুকে দেখতে পায়। আসলে হীরাও সুইটিকে অনেক ভালোবাসত, আর হীরা সম্পর্কে মুক্তিয়ারের প্রথম স্ত্রীর সন্তান। বাবা ছেলে এক নারীর প্রতিই পাগল, তাই তাদের ভেতরকার সম্পর্ক যে কেমন হবে তা তো আপনারা বুঝতেই পারছেন। এসব ঘটনা গুরনাম সেখানকার একটা সিঙ্গারার দোকানের কাছ থেকে জানতে পারে। এরপর গুরনাম হীরার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গেও গুরনামের সখ্যতা গড়ে ওঠে। কারণ গুরনাম হীরাকে জানায় যদি সে তার বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে সাহায্য করে তবে সুইটিকে পাওয়া যায় আর তার পক্ষে সহজ হয়ে যাবে। এসব শুনে হীরা গুরনামের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা গুরনামকে দেখতে পাই, যে এসব খবর ববিতাকে জানায়। হঠাৎ সেখানে লাডি চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে, যদিও সে এই বিষয়ে অত একটা তোয়াক্কা করেনি এবং গুরনামও বিষয়টিকে সামনে নিয়েছিল। পরদিন সকলে যখন মুক্তিয়ার ড্রাগ নিয়ে লাডির কাছে যাচ্ছিল তখন হঠাৎ হীরা তাকে ডাক দেয়, আর তখন সুযোগ বুঝে হীরার বন্ধু সাফা মুক্তিয়ারের ব্যাগ থেকে ড্রাগের প্যাকেটটা সরিয়ে ফেলে গুরনামের কাছে দিয়ে দেয়। এরপর মুক্তিয়ার যখন লাডির বাড়ি গিয়ে ব্যাগ থেকে ড্রাগস বের করে তখনই সে অবাক হয়, কারণ সেখানে ড্রাগস ছিল না। হয়তো সে ড্রাগস আনতে ভুলে গিয়েছে। এই ভেবে লাডির কাছে যায় এবং তাকে বলে ভুলক্রমে আজ বাড়িতেই হয়তো ড্রাগসটা ফেলে এসেছি। এই বলে সে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ড্রাগ আনার জন্য। কিন্তু এরই মাঝে যে গুরনাম তার ব্যাগে ড্রাগ রেখে দিয়েছিল তা সে টেরই পায়নি। সঙ্গে ড্রাগ নেই এই ভেবে যখন মুক্তিয়ার মেইন রোড দিয়ে পুলিশের সামনে দিয়ে যাচ্ছিল তখন চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ববিতা মুক্তিয়ারকে আটকে চেক করতেই তার সঙ্গে ড্রাগ পায়। মুক্তিয়ার বাঁচার জন্য লাডির কাছে সাহায্যের জন্য কল করে, কিন্তু লাডি সরাসরি তাকে না করে দেয়, কারণ সে এসব ঝামেলায় জড়াতে পারবে না। এছাড়া লাডি সহ তার দলের বাকিদের মনে হচ্ছিল মুক্তিয়ার তাদের ফাঁসানোর জন্য এসব করছে। মুক্তিয়ার চলে যাওয়ার পর ড্রাগ সাপ্লাইয়ের জন্য অন্য কেউ না থাকায় লাডি সেই কাজ গুরনামকে দিয়ে দেয় এবং গুরনামও তাতে এক কথায় রাজি হয়ে যায়। রাতে গুরনাম হীরা এবং তার বন্ধুকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। হীরা এবং তার বন্ধুকে গুরনাম যে রাস্তায় নামিয়ে দেয় সেই রাস্তাতেই একসময় গুরনামের বাড়ি ছিল। এক মুহূর্তেই তার চোখের সামনে ভেসে ওঠে অতীত। এরপর সিন শিফট হয়ে পুনরায় তা অতীতে চলে যায়। সেদিন মোস্তাক সিংকে হত্যা করে গুরনাম যখন অন্ধকার একটা জায়গায় গুটি মেরে বসেছিল তখন সিং সাহেব নামক এক লোক সেখানে আসে। লোকটি জানায় গুরনামের পিতামাতার খুনের পেছনে যারা যারা জড়িয়ে আছে তিনি সবাইকে চেনেন। সে রাতেই গাড়ি নিয়ে যাওয়ার সময় সিং সাহেব গাড়িতে থাকা লোকদের চিহ্নিত করে দেয় গুরনামকে এবং গুরনামের হাতে বন্দুক তুলে দিয়ে তাদেরকে হত্যা করতে বলে। গুরনামও তাই করে। নেক্সট সিনে আমরা সিং সাহেবকে মিডিয়ার সামনে নিজেদের সম্পর্কে নানা কথা বলতে শুনি। তিনি মিডিয়াকে জানায় যখন পুলিশ অপরাধীদেরকে শাস্তি দেয় না তখন তারা নিজেরাই অপরাধীদেরকে শাস্তি দেয়। তাদের একটা বিপ্লবী দলও আছে। ঠিক সে সময় দূর থেকে কেউ একজন সিং সাহেবের উপর গুলি করে এবং তিনি তাৎক্ষণিক সেখানেই মারা যায়। এরপর যেখানে গুলির বর্ষণ হয় অনেকক্ষণ যাবৎ তা চলমান থাকার পর গুরনাম তার সঙ্গীদের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। রাতে যখন সকলে একটা ছোট্ট হোটেলে বসেছিল তখন সেখান দিয়ে একটা বাস যাচ্ছিল। সেই বাসে শিখ এবং হিন্দু ধর্মের মানুষ একত্রে ছিল, কিন্তু বিপ্লবীদের দলের লোকেরাই সেই বাসটি আটকে হিন্দু ধর্মের মানুষদের সেখান থেকে নামিয়ে দেয় এবং এক এক করে তাদেরকে হত্যা করে। হঠাৎ সেখানে পুলিশ চলে আসে এবং ফায়ারিং করে। গুরনাম তো বুঝতেই পারছিল না কি থেকে কি হয়ে গেল, সে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই একজন পুলিশ এসে গুরনামকে বন্দি করে জেলে পুরে দেয়। সেখানেই আমরা শেতাব সিংকে দেখতে পাই যে গুরনামকে বলে যদি তুমি আমাদের খবরদাতা হয়ে কাজ করো তাহলে তোমার মুক্তি নিশ্চিত। জেল থেকে বের হওয়ার আর কোনো উপায় না থাকায় শেষমেশ গুরনাম পুলিশের কথায় রাজি হয়ে যায়। সিন প্রেজেন্টে চলে আসে। গুরনাম এখন মুক্তিয়ারের দায়িত্ব পালন করছে। মুক্তিয়ার যেখান থেকে ড্রাগ সংগ্রহ করত গুরনামও সেখান থেকেই ড্রাগ সংগ্রহ করে তা সাপ্লাই করে। এতদিনে গুরনামের সকল আড্ডাখানা সম্পর্কেও জানা হয়ে গেছে। তো এরপর গুরনাম এবং লাডি এক ফরেন ক্লায়েন্টের কাছে যায় যাদের কাছে অনেক ড্রাগস ছিল। লাডি তাদের থেকে 500 কিলো ড্রাগস নেবে বলে ঠিক করে। বাড়ি ফেরার পথে হঠাৎ লাডি একটা বাচ্চাকে দেখে রাস্তায় গাড়ি থামায় এবং মেয়েটার সঙ্গে দেখা করে তাকে আইসক্রিম কিনে দেয়। আসলে এই মেয়েটি হচ্ছে লাডির নিজের মেয়ে। লাডি যখন তার মেয়ের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে তার স্ত্রী চলে আসে এবং নিজের মেয়েকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। লাডির মন খারাপ হয়, কারণ তার করার কিছুই নেই। গাড়িতে বসে লাডি গুরনামকে জানায় সে এবং তার স্ত্রী গুরমিত দুজনের স্পোর্টস খেলায় অনেক ভালো ছিল এবং তাদের অলিম্পিকে যাওয়ার শখ ছিল, কিন্তু ড্রাগসের কারণে তাকে 4 বছরের জন্য অলিম্পিক থেকে বাতিল করে দেওয়া হয়।
তাই বিয়ের পরপরই গুরমিত তাকে ছেড়ে দেয়। সব শুনে গুরমিত লাডিকে আশ্বাস দিয়ে বলে সে লাডির সঙ্গে তার স্ত্রীর সাক্ষাৎ করিয়ে দেবে। পরদিন গুরনাম ববিতার সঙ্গে দেখা করে এবং তাকে একটা কাগজ দেয়, যে কাগজে ড্রাগসের সকল তথ্য ছিল। ববিতা সেই কাগজ আবারও পৌঁছে দেয়। শেতাবের কাছে যায় এবং শেতাব সেটা দিয়ে যজ্ঞীর কাছে আসে, যা দেখে যজ্ঞী অনেক খুশি হয়, কারণ এখন খুব সহজেই ম্যাডাম অলোককে ধ্বংস করা যাবে। নেক্সট সিনে গুরনাম গুরনিমিদের বাড়িতে যায়, যেখানে গিয়ে সে গুরমিতকে জানায় লাডি তার মেয়ের জন্মদিন পালন করতে চায়, যা শুনে গুরমিত খুব একটা খুশি হতে পারে না। এতদিন পরে লাডি কেন এসব করার জন্য উঠে পড়ে লেগেছে সেটা নিয়ে গুরমিত প্রশ্ন তোলে, যা শুনে গুরনাম শুধুমাত্র বলে তোমার মতো আমারও একটা বোন আছে, শুধুমাত্র তাই আমি এখানে এসেছি। এটা বলেই গুরনাম চলে যায়। গাড়িতে বসার পর লাডি ভেবে নেয় গুরমিত হয়তো রাজি হয়নি, কারণ সে রাজি হওয়ারও পাত্রী নয়। কিন্তু তেমন কিছুই হয় না, কারণ একটু পরেই গুরমিত গুরনামকে মেসেজ করে জানায় যে সে জন্মদিনের বিষয়ে রাজি। পরের সিনে আমরা লাডি এবং গুরনামকে সমরেশের আস্তানায় দেখতে পাই। লাডি সমরেশকে ফরেন ডিলের কথা জানায়, যা শুনে সমরেশ ডিলের বিষয়ে রাজি হয়ে যায়। এছাড়া লাডি গুরনামকে ওইসব ডিলে রাখার কথা বলে, সমরেশ তাতেও রাজি হয়ে যায়। এরপর আমরা বিক্রমজিৎ নামক অন্য আরেক পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা তার উপরের আরেকজন অফিসারকে লাডির সম্পর্কে জানায়। তার মতে লাডির বাসায় অনেক ড্রাগস আছে, তাই বিক্রম লাডির বাড়িতে রেড করতে চাইছিল। অফিসারও বিক্রমকে অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিক্রম অফিসার চন্দনের কাছে যায়, কারণ রেড করার জন্য তার কিছু পুলিশ কর্মী দরকার। আর সেই কর্মী নিতেই মূলত তার চন্দনের কাছে যাওয়া। চন্দন বিক্রমের সঙ্গে ববিতা সহ আরও কিছু পুলিশকে পাঠিয়ে দেয়। ওদিকে গুরনাম খুব সুন্দর করে লাডির বাড়ি সাজিয়েছে। লাডির মেয়ের জন্মদিনে তার মেয়ে স্ত্রী সহ সকলে এসেছে, সবাই খুব খুশি। হঠাৎ ববিতা গুরনামকে ফোন করে রেড করার বিষয়ে জানিয়ে দেয়। গুরনাম কি করবে বুঝতে পারছিল না, তাই সে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তার আগেই লাডি তাকে বাধা দেয় এবং জানায় জন্মদিন শেষ না হওয়া পর্যন্ত সে কোথাও যেতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিক্রম সহ বাকিরা চলে আসে। বিক্রমের সেই লাডিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তার কথা বলার ধরন মোটেও ভালো ছিল না, যার ফলে একসময় লাডি রেগে যায় এবং দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে লাডির মেয়ে ভয় পেয়ে যায়। গুরমিত রাগ করে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এসবের কারণে লাডি আরও রেগে যায় এবং বিক্রমের দিকে পিস্তল তাক করে, কিন্তু কোনো মতে গুরনাম তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। পালানোর সময় হঠাৎ তারা দুজন মুখোমুখি হয় পুলিশ ববিতার। যেহেতু আগে থেকেই ববিতা আর গুরনাম এক দলে ছিল, তাই সহজেই তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে এবং দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ববিতাও গাড়ি নিয়ে তাকে ফলো করছিল, আর ববিতার পেছনে বিক্রমও ছিল। হঠাৎ লাডি লক্ষ্য করে ববিতা যে কিনা একটু আগেও তার পেছনে ছিল, সে এখন নিজের রাস্তা বদলে ফেলেছে। আর এতেই লাডির ভেতরে জন্ম হয় সন্দেহের, কারণ একটু আগে যখন সে আর গুরনাম ববিতার মুখোমুখি হয়েছিল, তখন গুরনাম এবং ববিতা নিজেদের মধ্যে ইশারা ইঙ্গিত দিচ্ছিল। এছাড়া সেদিন গুরনাম যে মেয়ের সঙ্গে কথা বলছিল, সে মেয়েও এই ববিতাই। এখন লাডির মনে গুরনামকে নিয়ে সন্দেহ হয়। তার মতে গুরনাম পুলিশের সঙ্গে কাজ করে, আর তাই তো গুরনামকে লাডি পুলের দিকে যেতে বলে। এদিকে ববিতা যখন তাদের ফলো করছিল, তখন বিক্রম তার কাছে আসে এবং জানায় তারা ভুল রাস্তায় চলে এসেছে। তো লাডি গুরনামের ফোন চেক করে এবং লাস্ট যে নম্বরের সঙ্গে গুরনাম কথা বলেছিল তাতে কল করে। কল রিসিভ হতেই ববিতার গলা শুনে লাডি নিশ্চিত হয়ে যায় যে গুরনাম প্রকৃতপক্ষে একজন বিশ্বাসঘাতক। লাডি রেগে গিয়ে গুরনামের উপর হামলা করে। মারামারির এক পর্যায়ে লাডি তার দিকে পিস্তল তাক করে, কিন্তু এর আগেই গুরনাম তার মাথায় আঘাত করে এবং সেখানেই লাডিকে হত্যা করে। পরবর্তীতে গুরনাম এই সকল বিষয়ে শেতাবকে জানায়। শেতাব জলদি ঘটনাস্থলে চলে আসে এবং লাডির মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে সাব্যস্ত করে, যাতে লোকের সন্দেহ গুরনামের উপরে না যায়। উক্ত স্থানে যখন বিক্রম এসে পৌঁছায়, তখন লাডির মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে সেও মেনে নেয়। এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু যত যাই হোক না কেন, গুরনামের উপর থেকে কিছুতেই বিক্রমের সন্দেহ দূর হয় না। তাই সে গুরনামকে থানায় নিয়ে সত্য বের করার জন্য ইচ্ছে মতো মারতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। গুরনাম শুধু জানায় সে লাডির বন্ধু, কিন্তু সে লাডির এসব কাজ সম্পর্কে জানে না, সে এসবেও জড়িত না। কিছুক্ষণের মধ্যেই একজন কনস্টেবল এসে বিক্রমকে জানায় গুরনামের জামিন হয়ে গেছে, তাই চাইলেও বিক্রমের আর কিছুই করার থাকে না, গুরনাম ছাড়া পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা অলোককে দেখতে পাই। তার বাড়িতে সকলেই উপস্থিত ছিল। অলোক এসপির সাথে রাগারাগি করে, কারণ রেড দেয়া হয়েছে কিন্তু সে কেন এই খবর জানে না। এদিকে উক্ত ঘটনার পরে গুরনাম অলোক সহ বাকিদের আরও বেশি বিশ্বস্ত হয়ে ওঠে। এমনকি শামশের লাডির সব দায়িত্ব পর্যন্ত গুরনামকে সঁপে দেয়। রাতে গুরনাম ববিতার সঙ্গে দেখা করে এবং উদাস হয়ে বলে, আমি হয়তো ভুল মানুষকে হত্যা করে ফেলেছি।
ববি গুরনামকে সান্ত্বনা দেয় এবং বুঝিয়ে বলে, যদি তুমি লাজিকে হত্যা না করতে তাহলে সে নিজেই তোমাকে হত্যা করে ফেলত। এরপর আমরা সানি এবং তার জিএফ সেহেরকে দেখতে পাই। তাদের উভয়ের স্বপ্নই কানাডা যাওয়ার থাকলেও তারা কেউই পড়াশোনায় ভালো ছিল না। তারা দুজনে মিলে একটা প্ল্যান করে এবং থানার সেই কনস্টেবলের কাছে যায়। তারা কনস্টেবলকে একটা প্রপোজাল দেয় এবং বলে, পুলিশ অপরাধীদের কাছে যে সকল ড্রাগস আটক করে তা তো পুড়িয়েই ফেলা হয়, তাই সেখান থেকে খানিকটা ড্রাগস যদি কনস্টেবল তাদের জোগাড় করে দিতে পারে তাহলে তারা সেই ড্রাগস বিক্রি করবে এবং তার মধ্যে থেকে অর্ধেক টাকা কনস্টেবলের হাতে তুলে দেবে। ওদিকে লাডির দায়িত্ব গুরনাম পাকা দমে শুরু করে দিয়েছে, এমনকি সে লাডির থেকেও ভালো করে কাজ করছে, যা দেখে শমশের তার প্রতি সন্তুষ্ট হয় এবং বাকি ডিলারদের সঙ্গেও গুরনামের ভালো সম্পর্ক গড়ে ওঠে। রাতে এক লোক গুরনামের কাছে আসে, যার থেকে গুরনাম টাকা পেত, কিন্তু লোকটি তার পুরো টাকা পরিশোধ করে না এবং গুরনামের সঙ্গে খারাপ বিহেভ শুরু করে, যা দেখে গুরনাম তাকে বলে, আমি পুরো টাকা এখনই চাই। এটা নিয়ে তাদের মধ্যে রাগারাগি হয়, কিন্তু তাতেও যখন কোনো কাজ হয় না তখন গুরনাম রাগের মাথায় সে ব্যক্তিকেও হত্যা করে। ঘটনাস্থলে শামসের ছেলে মন্ত্রীও ছিল। সেও গুরনামকে নিয়ে গর্ববোধ করছিল, কারণ গুরনাম ধীরে ধীরে তার মতোই কাজ করছে। এরপরে সিন শিফট হয় জেলে, যেখানে আমরা মুক্তিয়ারকে দেখতে পাই। মুক্তিয়ারের কাছে একজন উকিল কিছু সাইন নেওয়ার জন্য আসে, কিন্তু মুক্তিয়ার রাগের বশে তার আঙুল কামড়ে দেয়। আসলে এই উকিল কদিন পরেই মুক্তিয়ারের কাছে আসে সাইন নেওয়ার জন্য, কিন্তু সে এখনও তার জামিন করাতে পারেনি। মুক্তিয়ার যখন এই নিয়ে উকিলকে প্রশ্ন করে তখন তিনি জানায়, মুক্তিয়ারের ছেলেই চায় না তার বাবার জামিন হোক, জামিন যাতে না হয় সেজন্যই তাকে সে মোটা টাকা ঘুষ দিয়েছে। এসব শুনে মুক্তিয়ার আরও রেগে যায় এবং বলে, একবার আমাকে বের করো, আমি এর থেকেও বেশি টাকা তোমাকে দেব। পরের দিন আমরা একটা শুটিং দেখতে পাই, যেখানে হিরো ছিল রকি এবং হিরোইন অন্য কেউ। সেই শুটিংয়ে সুইটি ভেবেছিল তাকে হিরোইন বানানো হবে, তবে তাকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ দেওয়া হয়, যার কারণে ডিরেক্টরের সঙ্গে সুইটির ঝামেলা হয় এবং শুটিং স্পটে একটা দাঙ্গা লেগে যায়। রাতে চন্দন এবং শ্বেতাব এক হয়। তারা ভালো করে বুঝতে পেরেছিল বিক্রম তাদের কাছে প্যাচ লাগানোর চেষ্টা করছে, তাই শ্বেতাব এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য বিক্রমকে কল করে এবং জানায় তাদের কাছে একটা তথ্য আছে। বিক্রম যেন তাদের দেওয়া গোপন জায়গায় এসে সেই তথ্য নিয়ে যায়, কিন্তু এসব শুনে বিক্রম ঠিকই বুঝতে পারে তাকে ফাঁসানোর জন্য এটা তারা প্ল্যান করা হয়েছে। এরই মাধ্যমে এই সিন কাট হয় এবং আমরা ম্যাডাম অলোককে দেখতে পাই। সামনেই নির্বাচন, তাই ম্যাডাম অলোক এবং যজ্ঞী পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। এখানে আমরা দেখতে পাই ম্যাডাম অলোকের বড় মেয়ে বিদেশ থেকে এসেছে, সঙ্গে এসেছে তার প্রেমিক, যে অলোকের থেকে বিয়ের পারমিশন নেওয়ার জন্য এসেছিল। অলোকের বড় মেয়ে জানে তার মা কেমন মানুষ, তবুও সবাইকে অবাক করে ম্যাডাম অলোক নিজের মেয়েকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরদিন সকালে বিক্রমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার গাড়ি তো পাওয়া গিয়েছিল, কিন্তু সে উধাও ছিল, যা দেখে বড় বড় অফিসাররা যেমন রেগে যায় তেমনি চিন্তাও পড়ে যায়, কারণ বিক্রম অনেক ভালো এবং পারদর্শী পুলিশ অফিসার ছিল, তাই তার হুট করে নিখোঁজ হওয়ার বিষয়টা কেউ মেনে নিতে পারছিল না। দেখতে দেখতে অলোকের বড় মেয়ের বিয়ের দিন ঘনিয়ে আসে। জমকালো আয়োজন করে ম্যাডাম অলোক তার মেয়ের বিয়ে দেয়। সেই বিয়েতে পারফর্ম করার জন্য নায়ক রকিকেও আনা হয়। এখানে আমরা জানতে পারি ম্যাডাম অলোকের ছোট মেয়ে কিমি রকিকে পছন্দ করত, আবার মন্টিও কিমিকে পছন্দ করত। বিয়ের অনুষ্ঠানের মধ্যে হুট করে কিমি রকিকে নিজের রুমে যাওয়ার জন্য ইশারা করে। এরপর দুজনেই একসঙ্গে রুমে গিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য যখন রেডি হয় তখনই রুমের দরজায় মন্টি নক করে। কিমি ভয়ে দরজা খুলতেই মন্টি ভেতরে প্রবেশ করে। সে ভেতরের দৃশ্য দেখে রেগে যায় এবং রকিকে মারতে মারতে বাহিরে নিয়ে আসে, যেখানে গুরনাম রকিকে বাঁচায়। কিমি রকিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। অলোক সেখানে আসে এবং সব জানতে চায়। তখন মন্টি জানায় রকি কিমির সঙ্গে জোর জবরদস্তি করছিল। এসব শুনে কিমির বড় বোন কিমিকে জিজ্ঞেস করে সে কি রকিকে পছন্দ করে কিনা। তখন কিমি হ্যাঁ বলে। সব শুনে অলোক অনেক রেগে যায় এবং নিজের মেয়েকে বলে এই সম্পর্ক কখনোই হওয়া সম্ভব না, কারণ রকি তার ছেলে, অর্থাৎ সম্পর্কে সে কিমির ভাই হয়। যা শুনে কিমি অনেক বেশি অবাক হয়, কারণ এক মুহূর্তের মধ্যেই সব বদলে গেছে। এরই মাধ্যমে আমাদের অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা 1985 সালের অলোক হাউসকে দেখতে পাই। একই সঙ্গে দেখানো হয় অলোকের স্বামী দরবার সিংকে, যে কিনা সেই সময়কার অনেক বড় রাজনীতিবিদ ছিল এবং সে নিজেকে নিয়ে একটু বেশি গর্ব করত। একদিন রাতে যখন অনুষ্ঠান হচ্ছিল তখন দরবার সিংও সেই অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে যে নর্তকী নাচ করছিল তাকে প্রথম দেখায় দরবার সিংয়ের ভালো লেগে যায় এবং সে অনুষ্ঠানের মধ্যেই নর্তকীর শরীরের নানা স্থানে খারাপভাবে টাচ করার চেষ্টা করে, যা সেই নর্তকীর মোটেও পছন্দ হয় না।
তাই সে সকলের সামনেই দরবারের গালে চড় মেরে দেয়, যার কারণে দরবার রেগে যায়, কারণ ওই নর্তকী তার সম্মানে আঘাত করেছে। পরদিনই সে ওই নর্তকীকে কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং জোর করে তার সাথে মিলিত হয়। এসব বিষয় সমরেশের কানে যেতেই সে অলোককে খবর দেয় এবং অলোককে ওই নর্তকীকে রক্ষা করে বাড়িতে পাঠিয়ে দেয়। এই খবর যখন দরবারের কানে পৌঁছায় তখন সে অলোকের গায়ে হাত তোলে এবং তাকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু অলোক নিজের সন্তানদেরকে এখানে ফেলে কিছুতেই যেতে চাইছিল না। একসময় অলোক যখন সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন সমরেশ তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে। সেন্স ফেরার পর অলোক নিজের সব গহনা সমরেশকে দিয়ে বলে এই গহনার বদলে সে দরবারে লাশ চায়। সমরেশের গহনা নিয়ে এক লোকের কাছে যায় এবং দরবারের খুনের দায়িত্ব তার হাতে সঁপে দেয়। সেই রাতে ওই লোকটি দরবারের বাড়িতে যায় এবং দরবার সহ তার সকল লোককে মেরে ফেলে। এভাবে কিছুদিন যাওয়ার পর অলোক জানতে পারে ওই নর্তকী গর্ভবতী। যদিও নর্তকী ওই বাচ্চা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু অলোক তাকে নিষেধ করে। এখানে আমরা ভালোভাবেই বুঝতে পারি নর্তকীর গর্ভে বেড়ে ওঠা বাচ্চা আর রকি ছিল, আর এভাবে রকি আর কিমি ভাই বোন হয়েছে। স্বামীর মৃত্যুর পর অলোক নিজেই স্বামীর সব ব্যবসা কালো ধান্দা সামলানো শুরু করে আর হয়ে ওঠে ম্যাজাম অলোক। সিন প্রেজেন্টে চলে আসে। শামশের তার পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল। হঠাৎ তার ছেলে মন্টি সমরেশকে জানায় যে সে কিমিকে পছন্দ করে, তাকে সে বিয়ে করতে চায়। কিন্তু এসব শুনে সমরেশ রেগে যায়, কারণ সে অলোককে বোন হিসেবে মানে। যেহেতু অলোককে সে বোন হিসেবে দেখে, তাই কিমিকেও মন্টির বোনের চোখেই দেখতে হবে। রাতে কিমি যে ক্লাবে যায় মন্টি আর গুরনামও সেই ক্লাবেই যায়। মন্টির কিমির দিকে তাকানোর ভঙ্গিমা দেখেই গুরনাম বুঝে যায় যে মন্টি কিমিকে পছন্দ করে। এদিকে সানি আর সেহেরও ব্যবসায় নেমে পড়েছিল। পুলিশ কনস্টেবল তাদের একটু একটু করে ড্রাগস এনে দিত, আর সেই ড্রাগস তারা জ্যাসওয়াল নামক এক লোকের কাছে বিক্রি করে মোটা টাকা পেত। এভাবে তারা তাদের ব্যবসা ভালোই চালাচ্ছিল। তারা ভেবেই নিয়েছিল আর কিছুদিন এভাবে চলতে থাকলে তাদের বিদেশে যাওয়ার স্বপ্নে কেউ বাধা দিতে পারবে না। ওদিকে সুইটির নতুন অ্যালবাম বের হয়, যার পেছনে হীরা আর তার বন্ধুর সাভার হাত ছিল। তাই সে আনন্দে যখনই সুইটি সাভা এবং হীরাকে খুশি করতে যাবে তখনই সেখানে মুক্তিয়ার চলে আসে। সে হীরা আর সাভাকে মেরে সেখান থেকে বের করে দেয়। পরদিন আবারও জ্যাসওয়াল ড্রাগ নিতে গোপনে সানির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু তখনই তাদের মন্টি দেখে ফেলে। মন্টির সঙ্গে গুরনামও ছিল। নিজের ভাইকে এমন কাজ করতে দেখে গুরনাম রেগে যায় এবং সানিকে ধরার আগেই সে সেখান থেকে পালায়। কিন্তু জ্যাসওয়াল নিজের প্রাণ হারায় মন্টির কাছে। কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সানি সেহেরের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে সেহের তাকে ধোঁকা দিয়ে সব টাকা হাতিয়ে কানাডা চলে গেছে, যার ফলে সানি অনেক ভেঙে পড়ে এবং ড্রাগসের কড়া ডোজ নিয়ে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে থাকে। পরদিন সকালে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এক লোক হসপিটালে ভর্তি করায়। গুরনামের কানে এই খবর পৌঁছাতেই সে হসপিটালে ছুটে যায়, যেখানে তার সঙ্গে ববিতার দেখা হয়। দুজনে মিলেই সানিকে দেখে। সানি সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে আনা হয়। গুরনাম বাধ্য হয়ে সানিকে ঘরে বেঁধে রাখে, কারণ ড্রাগসের নেশা তার এখনও কাটেনি। বাধ্য হয়ে গুরনাম শেহতাবের কাছে যায় এবং তাকে বলে, যে করেই হোক আপনি আমার ভাইকে কানাডা পাঠানোর ব্যবস্থা করুন। তার অবস্থা ভালো না। ড্রাগসের নেশা তাকে ভালো মতোই কাবু করেছে। আমি শুধুমাত্র আমার ভাইয়ের জন্যই আপনাদেরকে সাহায্য করেছি। যদি এমনটা না হয় তবে আমিও কাজ ছেড়ে দেব। উপায় না পেয়ে শেহতাব রাজি হয়ে যায়। রাতে কিমি যখন আবারও ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করছিল তখন মন্টি তার কাছে যায় এবং জোর জবরদস্তি করে, যার ফলে কিমি সকলের সামনে মন্টিকে চড় মারে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গুরনাম মন্টিকে কান পড়া দিয়ে বলে, একটি মেয়ের কাছে তুমি কিছুতেই চড় খেতে পারো না, তাই কিমিকে তোমার দেখিয়ে দেওয়া উচিত তুমি কি জিনিস। মন্টি গুরনামের কথায় একেবারে অন্ধ হয়ে যায় এবং কিমির সঙ্গে আবারও জোর জবরদস্তি শুরু করে। এক পর্যায়ে সব যখন ওভার হয়ে যাচ্ছিল তখন মন্টিকে সামলে গুরনাম কিমিকে রক্ষা করে বাড়িতে পৌঁছে দেয় এবং সে অলোক ও সমরেশকে মন্টির কার্যকলাপ সম্পর্কে জানিয়ে দেয়, যা শুনে শামশের রেগে যায় এবং মন্টির কাছে গিয়ে তাকে ইচ্ছে মতো মারে। এরপর অলোক ম্যাডামের কাছে ক্ষমা চাওয়ার জন্য নিয়ে আসছে। অলোক এসব বিষয়ে জানার পর অনেক রেগে যায় এবং বলে সে আর কখনোই মন্টির মুখ দেখতে চায় না। পরদিন সকালে মন্টি তার বাড়িতে যায় আর যাকে দেখে তার বাবা আবারও ক্ষেপে যায়। এক পর্যায়ে মন্টি তার বাবার গায়ে হাত তোলে, যার ফলে তার বাবা অনেক শকড হয় এবং সেখানেই হার্ট অ্যাটাক করে। এরপর সিন শিফট হয়ে শেহতাবের কাছে যায়। শেহতাব যজ্ঞীকে কল করে সানিকে কানাডায় পাঠানোর ব্যবস্থা করতে বলে, কারণ তা না করলে গুরনাম হয়তো তাদের হয়ে কাজ করা বন্ধ করে দিতে পারে। এসব শুনে যজ্ঞী রাজি হয়ে যায় এবং সানির কানাডায় যাওয়ার সকল ব্যবস্থা করে। এদিকে নির্বাচনও চলে আসে আর অলোক এবং যজ্ঞীও নিজেদের মতো নির্বাচনের মিছিল করা শুরু করে দেয়। দেখতে দেখতে সানির ভিসা পাসপোর্টও তৈরি হয়ে যায় এবং তার ভাই তাকে তার স্বপ্নের কানাডাতেও পাঠিয়ে দেয়।
কিন্তু গুরনামের শুধু একটাই চাওয়া, তার ভাই যেন নেশা থেকে দূরে থাকে। নেক্সট সিনে আমরা জঙ্গলে কিছু পুলিশকে দেখতে পাই, যারা কিনা বিক্রম সম্পর্কে কিছু তথ্য পেয়ে তাকে জঙ্গলে খুঁজতে বের হয়। কুকুর দিয়ে তল্লাশি করে তারা মাটির নিচে পুঁতে রাখা বিক্রমের লাশ খুঁজে পায়। এদিকে শ্বেতাব যখন তার অবসর হয় খুশিতে মিষ্টিমুখ করছিল, তখনই থানায় বড় এক অফিসার আসে এবং এসপির ওপর রাগ দেখায়, কারণ বিক্রম যে মারা গেছে সেই বিষয় সম্পর্কে এসপি তাকে জানায়নি। এসপির এমন অবস্থা দেখে শ্বেতাব তাকে সাহায্য করবে বলে কথা দেয়। পরের সিনে আমরা মুক্তিয়ারকে দেখি। মুক্তিয়ার তার স্ত্রী এবং সুইটিকে নাচার জন্য বাধ্য করছিল এবং তাদের গায়ে হাত তুলছিল। এমনকি মুক্তিয়ার তার ছেলেকেও অনেক মারধর করে। মার সহ্য করতে না পেরে একসময় হীরা বলে দেয় যে এসব সে গুরনামের আদেশেই করেছে, সবকিছুর পেছনেই গুরনামের হাত রয়েছে। সিন কাট হয়ে সমরেশের কাছে চলে যায়। সমরেশ গুরনামকে কিছু ডিলারের কাছে নিয়ে আসে এবং বলে আজ থেকে যত ডিল আছে তারা যেন গুরনামের সঙ্গেই করে, কারণ সে সকল দায়িত্ব গুরনামকে সঁপে দিয়েছে। এখান থেকে যাওয়ার পর গুরনাম ববিতার সঙ্গে দেখা করে এবং তাকে সব বলে। হঠাৎ সেখানে একজন লোক চলে আসে এবং ববিতার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে, কিন্তু ববিতা ওই লোকটিকে জানায় গুরনাম তার স্বামী, তাই লোকটি সেখানে আর কোনো ঝামেলা না করে চলে যায়। এদিকে ববিতা আর গুরনাম যখন কথা বলছিল তখন দূর থেকে লুকিয়ে মুক্তিয়ার তাদের ছবি তুলে নেয়। মুক্তিয়ার ছবি তুলে সঙ্গে সঙ্গে সমরেশের কাছে গিয়ে তাকে দেখায়, যা দেখে সমরেশ নিজেও অবাক হয়। ওদিকে শ্বেতাব এবং এসপি একে অপরের সঙ্গে কথা বলছিল। কথায় কথায় শ্বেতাব একেবারে এসপিকে বশে এনে ফেলে এবং বোঝাতে সক্ষম হয় যে যা হচ্ছে তা শুধুমাত্র ম্যাডাম অলোকের জন্যই হচ্ছে। হঠাৎ সেখানে সমরেশ আসে এবং শ্বেতাবকে ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, যা দেখে শ্বেতাব সমরেশকে শান্ত হতে বলে এবং ঠিক করে তারা গুরনাম এবং ববিতাকে ডেকে আনবে এবং তাদের সঙ্গে কথা বলবে। যদি দেখে তাদের মধ্যে সন্দেহকর কিছু আছে তাহলে দুজনকেই তারা হত্যা করবে। যেমনটা ভাবা তেমনটাই করা হয়। নিরিবিলে একটা জায়গায় ববিতা আর গুরনামকে ডেকে আনা হয়। শ্বেতাব এক পর্যায়ে নিজের বন্দুক বের করে এবং সমরেশকে গুলি করে। মূলত এই সব কিছু তাদের আগে থেকে প্ল্যান ছিল। তারা সমরেশকে হত্যা করার জন্যই এখানে এনেছে। সমরেশকে হত্যার পর শ্বেতাব ববিতার উপর দায়িত্ব দেয়, যাতে করে এই খুনের মামলা সে আত্মহত্যায় বদলে দেয়। আর গুরনামকে দায়িত্ব দেয় মুক্তিয়ারকে মারার, কারণ মুক্তিয়ার এখন সব কিছু জেনে গেছে। সিন পাস্টে শিফট হয়। আমরা ছোট গুরনামকে দেখতে পাই, যে শ্বেতাবের কথায় তার তথ্যদাতা হিসেবে কাজ করা শুরু করেছিল। আর গুরনামের এই কাজের কারণে শ্বেতাব একের পর এক অপরাধীকে শাস্তি দিতে পারছিল। একদিন হঠাৎ করেই গুরনাম বালজিৎ সিংকে দেখে ফেলে এবং তাকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ বালজিৎ সিং তার পিতামাতার খুনের সঙ্গে জড়িত ছিল। গুরনাম যখন বালজিৎকে মারছিল তখন সেখানে শ্বেতাব চলে আসে এবং বালজিৎকে গুরনামের হাত থেকে বাঁচিয়ে জেলে বন্দি করে। জেলে বন্দি করার পর বালজিৎ শ্বেতাবকে টাকার লোভ দেখায়। মোটা টাকার লোভে শ্বেতাব বালজিৎকে ছেড়ে দেয় এবং তার একটা ভুয়া পরিচয়পত্র বানিয়ে দেয়, যেখানে তার নাম রাখা হয় গাজ্জান সিং। এদিকে খবরে সে বালজিতের মিথ্যা খুন হওয়ার তথ্য ছাপায় এবং তা সে গুরনামকেও দেখায়। গুরনাম খুশি হয়, কারণ বালজিৎ এখন মারা গেছে। এর মানে তার পিতামাতার খুনের প্রতিশোধ পূর্ণ হয়েছে। সেদিন থেকেই শ্বেতাব গুরনামের নাম, পরিচয়ের ঠিকানা পাল্টে তাকে নতুন একটা জীবন দান করে। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে আমরা গুরনামকে দেখতে পাই। গুরনাম মুক্তিয়ারের বাড়িতে যায় এবং তাকে দেখে মুক্তিয়ার অনেক ঘাবড়ে যায়, কিন্তু গুরনাম তার কোনো ক্ষতি করে না। তবে সে চলে যাওয়ার পরই হীরা, সুইটি এবং মুক্তিয়ার স্ত্রী মিলে তাকে হত্যা করে। পরদিন সকালেই সমরেশের মৃত্যুর খবর জানতে পারে। চন্দন এবং ববিতা মিলে সমরেশের মৃত্যুকে একেবারে সুইসাইড কেসে বদলে দেয়। মন্টি যখন তার বাবার মৃত্যুর কথা জানতে পারে তখন সেও কান্নায় ভেঙে পড়ে। ওদিকে ম্যাডাম অলোকেরও একই দশা, কারণ সে সমরেশকে নিজের ভাই মনে করত এবং সমরেশ তার সব থেকে বিশ্বস্ত লোক ছিল, যে কিনা এখন বেঁচে নেই। অলোক সেন্স হারিয়ে পড়ে যায় এবং গুরনামই তাকে ধরে বিছানায় শুইয়ে দেয়। সেই রাতে গুরনামের চোখ লেগে যায় এবং সে অলোকের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। সকালে অলোক ঘুম থেকে জাগার পর গুরনামকে নিজের বাড়িতে দেখতে পেয়ে বলে, সারা তুমি অনেক কষ্ট করেছ, এখন একটু নিজের বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। কথাগুলো বলেই অলোক চলে যায়, আর তখনই একটা ফ্যাক্স বের হয়ে যায় যা গুরনামের চোখে পড়ে, আর সে ফ্যাক্সটা নিয়ে শ্বেতাবকে দেয়। ফ্যাক্স পড়ার পর শ্বেতাব জানতে পারে গাজ্জান নামক এক ব্যক্তি ম্যাডাম অলোকের সঙ্গে ডিল করতে সুদূর কানাডা থেকে এসেছে। এখানে শ্বেতাবের আর বুঝতে বাকি থাকে না যে এই গাজ্জানই হলো বালজিৎ সিং, আর তাই এয়ারপোর্টে সে গাজ্জানকে রিসিভ করতে চন্দনকে পাঠায়। চন্দন গিয়ে গাজ্জানকে শ্বেতাবের কাছে নিয়ে আসে। বালজিৎ এবং শ্বেতাব দুজনকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা ভাবেনি এত বছর পর তাদের আবারও দেখা হবে। এরপর শ্বেতাব গাজ্জানের সঙ্গে আলোচনায় বসে, সেখানে যজ্ঞও ছিল। শ্বেতাব গাজ্জানকে বলে, তুমি যেই ডিল অলোকের সঙ্গে করতে এসেছ তা যজ্ঞের সঙ্গে করো, কারণ আসন্ন নেতা সেই হবে।
কিন্তু গাজ্জান এতে রাজি হয় না, কারণ তার ডিল অলোক ম্যাডাম ছাড়া সম্পূর্ণ হবে না। যা শুনে শেতাব গাজ্জানকে বলে, যদি অলোক ম্যাডাম বেঁচেই না থাকে তাহলে তো এই ডিল তুমি যজ্ঞের সঙ্গে করবে, তাই না? কিছুক্ষণের মধ্যে ম্যাডাম অলোক এবং গাজ্জানের মধ্যে ডিলের শিডিউল টাইম নির্ধারিত হয়। ওদিকে মন্টির যখন সকালে ঘুম ভাঙে তখন সে তার বাড়িতে ববিতা আর গুরনামের একটা ছবি খুঁজে পায়, যা কিনা ভুলে মুক্তারের হাত থেকে পড়ে গিয়েছিল। আর সে রাতেই মন্টির বাবাও মারা যায়। সবকিছু মন্টির কাছে কেমন যেন ঘোলাটে লাগে। তাই সে তার মাকে জিজ্ঞেস করে সে রাতে তাদের বাড়িতে কে এসেছিল। মন্টির মা তখন মুক্তারের বিষয়টি জানায়। মন্টি যখন মুক্তারকে কল করে তখন তার সিম বন্ধ পায়। বাধ্য হয়ে সে হীরাকে কল করে, কিন্তু হীরা জানায় তার বাবা অনেক দিন ধরে নিখোঁজ। পরদিন সকালে ম্যাডাম অলোক শুধুমাত্র নিজের সঙ্গে গুরনামকে নিয়ে গাজ্জানের সাথে দেখা করতে যায়। অলোক সবার আগে গুরনামকে নিজের পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে অনেক টাকা পয়সা ছিল। তিনি জানায় নিজের বড় মেয়েকে নিয়ে তার কোনো চিন্তা নেই, তার সব চিন্তা তার ছোট মেয়ে কিমিকে নিয়ে। তাই নির্বাচনের পর সে গুরনামের সঙ্গে নিজের ছোট মেয়ের বিয়ে দিতে চায়। এখান থেকে বেরিয়ে অলোক আর গুরনাম সরাসরি ডিলের জায়গায় পৌঁছায়, যেখানে আগে থেকেই মন্টি ছিল। আসলে মন্টি ওই ছবিটা অলোককে দেখাতে এসেছিল, কিন্তু তার আগেই গুরনাম মন্টিকে মারধর শুরু করে। একসময় ছবিটা অলোকের হাতে লেগে যায় এবং সে তা দেখে অনেক অবাক হয়। গুরনামকে ছবি সম্পর্কে জিজ্ঞেস করতেই সে অলোককে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু অলোক গুরনামের উপর বন্দুক তাক করে। গুরনামে গুলি করতে যাবে তার আগেই সেখানে শেতাব চলে আসে এবং অলোককে গুলি করে হত্যা করে। গুরনাম এসব দেখে শেতাবকে বলে, কথা ছিল অলোককে আটক করার, কিন্তু আপনি কি করে তাকে হত্যা করলেন? শেতাব আবারও গুরনামকে ৯-৬ বুঝিয়ে বলে, অলোকই সব নষ্টের মূল, তার জন্যই সব পরিকল্পনা বারবার নষ্ট হয়। এরপর চন্দন গুরনামকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে সে বৃদ্ধ বলজিৎ সিংকে দেখে চিনে ফেলে, কেননা এই বলজিৎ তো ছিল তার বাবা মার আসল খুনি। ঘটনা অতীতে চলে যায়। সেদিন রাতে একটা জরুরি কাজে গুরনামের বাবা যখন খেতে যায় তখন সে কিছু একটা শব্দ পেয়ে টর্চ মারতেই নিজের ছোট ভাই মোস্তাক এবং বালজিৎ সিংকে দেখতে পায়, যারা কিনা অবৈধভাবে বর্ডার পার করার চেষ্টা করছিল। গুরনামের বাবা যখন তাদের এসব করতে নিষেধ করে তখন তারা তাকেও গালাগালি করে। বাধ্য হয়ে গুরনামের পিতা পুলিশ শেতাবের কাছে গিয়ে সব বলে। শেতাব তখন ওই জায়গায় আসে এবং সত্যি সে বালজিৎ আর মোস্তাককে দেখতে পায়। সে সময় মোস্তাক আর বালজিৎ শেতাবকে টাকার লোভ দেখায় এবং বলে যদি সে তাদেরকে সাহায্য করে তাহলে তারা তাকে সারা জীবনই টাকা পাঠাতে থাকবে। সে লোভে পড়ে শেতাব গুরনামের বাবাকে গুলি করে হত্যা করে এবং মোস্তাক আর বালজিৎকে লাশের ঠিকানা লাগাতে বলে, কিন্তু তখনই সেখানে গুরনামের মা চলে আসে। উপায় না পেয়ে তারা তাকেও হত্যা করে। সবশেষে গুরনাম যখন খেতে আসে তখন সে শুধুমাত্র মোস্তাক এবং বালজিৎকে দেখে ফেলে। সিন বর্তমানে চলে আসে, যেখানে বালজিৎকে দেখা মাত্রই গুরনাম তাকে চিনে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে। শেতাব এবং তার লোকেরা বুঝে ফেলে গুরনামকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, কিন্তু কোনো মতে বেঁচে সেখান থেকে গুরনাম পালিয়ে যায়। নেক্সট সিনে আমরা ববিতাকে দেখতে পাই, যাকে চন্দন একটা মিথ্যা মামলা সাজাতে বলে, যেখানে তাকে অলোক এবং বাকিদের খুনি হিসেবে গুরনামকে প্রমাণ করতে হবে এবং পুরো ঘটনার দায় তার উপর দিয়ে দিতে হবে। ববিতা এই কাজ করতে অস্বীকার করলে চন্দন তাকে হুমকি দেয় এবং তার সেই ছবি দেখিয়ে বলে, তুমি যদি আমাদের কাজ না করো তাহলে আমরা তোমাকে ওইসবের সঙ্গে জড়িয়ে শেষ করে ফেলব। বাধ্য হয়ে ববিতা রাজি হয়। ওদিকে এসপিও মিডিয়ার সামনে সব আরোপ গুরনামের উপর চাপিয়ে দেয়। পরের দৃশ্যে গুরনাম ববিতার সঙ্গে দেখা করে এবং ববিতা তাকে বলজিতের গোপন ডিলের জায়গায় নিয়ে যায়, যেখানে সে কিছু মানুষের সঙ্গে ডিল করছিল। গুরনাম সেখানে এসেই সকলের উপর হামলা করে, যার ফলে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ভয়ে বালজিতও পালাতে থাকে, কিন্তু তার আগেই গুরনাম তাকে ধরে ফেলে। তখন বালজিৎ তাকে বলে সেদিন রাতে গুরনামের পিতামাতাকে সে মারেনি, বরং শেতাব মেরেছিল। গুরনাম এসব শুনে অনেক বেশি শকড হয়। সে কিছু করতে যাবে তার আগেই বালজিৎ আবারও পালায় এবং রাস্তায় থাকা কিছু পুলিশের কাছে গিয়ে সাহায্য চায়। পরবর্তী দৃশ্যে আমরা বালজিৎকে হসপিটালে দেখি, যেখানে তাকে দেখার জন্য শেতাব এসেছিল। শেতাবকে বালজিৎ জানায় গুরনাম তাদের কাউকেই ছাড়বে না, সবাইকে সে এক এক করে মারবে। শেতাবের মধ্যে ভয় ঢুকে যায়, তাই সে নতুন করে পরিকল্পনা করে। সে গুরনামকে কল করে এবং জানায় যে তার ভাই সানি কানাডায় সমস্যায় আছে। যদি গুরনাম ঝামেলা না করে জেলে বন্দী হয় তাহলে সানির কোনো সমস্যা হবে না। এরপর শেতাব গুরনামকে একটা লোকেশন দেয় এবং বলে সেখানে একা আসতে। গুরনাম কিছু না ভেবে সেখানে চলে আসে, যেখানে আগে থেকেই ববিতা, চন্দন আর শেতাব ছিল। শেতাব গুরনামকে সানির সঙ্গে ফোনে কথা বলিয়ে দেয়, যা শুনে গুরনাম বুঝতে পারে আসলেই তার ভাই বিপদে আছে আর নিজের ভাইকে বাঁচানোর একটাই পথ খোলা, যা হলো তার স্বইচ্ছায় আত্মসমর্পণ। শেতাব গুরনামকে আটক করার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই চন্দন যখন গুরনামকে আটক করতে নেয় তখনই ববিতা চন্দনের মাথায় বন্দুক ঠেকায়,
এখন আর চন্দনের বুঝতে বাকি থাকে না যে ববিতাও গুরনামের সঙ্গেই জড়িত। ওদিকে বালজিৎ এবং শেতাব সিং যখন এয়ারপোর্টে ছিলেন তখন হঠাৎ করে তার কাছে চন্দনের কল আসে এবং সে জানায় গুরনামের সঙ্গে তাদের সেখানে ঝামেলা হয়ে গিয়েছিল, যার ফলে তারা বাধ্য হয়ে বাঁচার জন্য গুরনামকে হত্যা করে এবং তার গাড়িও ব্লাস্ট করে দেয়। এসব শুনে শেতাব আর বালজিৎ খুশি হয় এবং খুশি মনে তারা কানাডা চলে যায়। আসলে গুরনাম মারা যায়নি, বরং সে টাকার লোভ দেখিয়ে চন্দনকে বশ করেছিল। অলোক ম্যাডাম তাকে যে টাকাগুলো দেখিয়েছিল সেখান থেকেই গুরনাম চন্দনকে টাকা দিয়ে কিনে ফেলে। এখানে আমরা আরও দেখতে পাই গাড়ির মধ্যে মুক্তিয়ারের লাশকে রেখে পুড়িয়ে ফেলা হয়, যাতে করে সবাই সেটাকে গুরনামের লাশ মনে করে। আর এভাবেই সবাই মেনে নেয় যে গুরনামের অস্তিত্ব বুঝি এবার শেষ। সিরিজের একেবারে শেষে আমরা গুরনামকে অবৈধভাবে বর্ডার ক্রস করে একটা জায়গায় যেতে দেখি, যেখানে সে কিছু লোকের সঙ্গে দেখা করে এবং তাদের কাছে আরশাদ নামক এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে। আর এরই মাধ্যমে ক্যাট ওয়েব সিরিজের সিজন 1 শেষ হয়। এই আরশাদ কে এবং গুরনাম তাকে কেন খুঁজছে? গুরনাম নিজের বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে কি পারবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে সিজন 2-তে। সিজন 2 রিলিজ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।